একবার ভাবো তো, একটা মেয়ে যার এইমাত্র বিয়ে হয়েছে, চোখে হাজারটা স্বপ্ন, বুকে নতুন জীবনের উত্তেজনা, সে শ্বশুরবাড়ির দরজা পেরিয়ে ভাবছে এবার শুরু হবে তার জীবনের সোনালী অধ্যায়। কিন্তু বিয়ের প্রথম রাতেই তার সাথে এমন কিছু ঘটে গেল যে তার আত্মাটা পর্যন্ত কেঁপে উঠল। একটা ভয়ানক সত্য যা সে তার সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি। আজকের গল্পটা তোমাদের রক্ত হিম করে দেবে, আর শেষে একটা এমন শিক্ষা দিয়ে যাবে যে তোমরা অনেকক্ষণ চুপ করে বসে থাকবে। তাহলে চলো গল্পটা শুরু করি। এই গল্পের শুরুতে আমরা দেখি কমলেশকে। কমলেশ একজন দায়িত্বশীল গৃহিণী। পুরো সংসারটা সে একাই সামলে চলে। তার ঘরে আছে স্বামী, ছোট মেয়ে পিঙ্কি, শাশুড়ি শ্বশুর, এক চুপচাপ দিদিমা আর তার দেবর অরুণ। কমলেশের কাছে অরুণ শুধু দেবর না, নিজের ছেলের থেকেও বেশি। সে অরুণকে ছোট থেকে বুকে করে মানুষ করেছে। সময় গড়িয়ে যায়, অরুণ এখন পুরোপুরি পুরুষ হয়ে উঠেছে, আর আমরা দেখতে পাই পুরো পরিবার তার বিয়ের জন্য মেয়ে দেখতে বের হয়। যে মেয়েকে দেখতে যাওয়া হয় তার নাম পূজা। ইংলিশ অনার্সে বিয়ে করা পূজা। তার কথাবার্তায় একটা আলাদা কনফিডেন্স, একটা মডার্ন ভাইব রয়েছে। যখন সে তার মিষ্টি গলায় একটা ইংরেজি গান গেয়ে শোনায়, তখন পুরো ঘরটা যেন থমকে যায়। সবাই তার প্রেমে পড়ে যায়। অরুণ তো প্রথম দেখাতেই তার দিকে হারিয়ে যায়, কিন্তু সেই ঘরে একজন ছিল যার চোখে খুশির বদলে ছিল চিন্তার ছায়া। সে আর কেউ নয়, কমলেশ। পূজার এই বেপরোয়া মডার্ন অ্যাটিটিউড তার একদম পছন্দ হয় না। তবু অরুণের জেদ আর খুশির সামনে কমলেশকে হার মানতে হয়। মনের ভিতরে অনেক কিছু চেপে রেখে সে এই সম্পর্কে রাজি হয়ে যায়। সেই দিনই রিং সেরেমনি হয়ে যায়। পূজার আঙুলে অরুণের নামের আংটি উঠে যায়। সবাই খুশিতে ভাসছে, কিন্তু কেউ জানত না এই খুশি মাত্র এক রাতের অতিথি। পরের দিন সকালে কমলেশ আর তার শাশুড়ি একসাথে অটোয়ে করে যাচ্ছিল। হঠাৎ রাস্তায় একটা বড় ভিড় আর চেঁচামেচি দেখে তার চোখ আটকে যায়। লোকজন প্রতিবাদ করছে। ভিড়ের মাঝে কমলেশের চোখ পড়ে একটা মুখের উপর। সেই মুখ দেখে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে রেগে আগুন হয়ে চিৎকার করে ওঠে, এই সব নাটক এখনই বন্ধ করো। তারপর সে সোজা এগিয়ে গিয়ে পূজার হাতটা জোর করে ধরে। এক ঝটকায় সেই সদ্য পরানো আংটিটা খুলে নেয়। এক মুহূর্তে সেই সম্পর্ক ছিন্ন করে দেয় যা মাত্র একদিন আগে বাঁধা হয়েছিল। বাড়ি ফিরে যখন কমলেশ এই ঝড় নিয়ে ঢোকে, তখন পুরো ঘরে তোলপাড় শুরু হয়ে যায়। তার স্বামী তাকে বলে, যে ঝামেলা তুমি বিনা ভেবে বাঁধিয়েছ সেটা এখন তোমাকেই সামলাতে হবে। অরুণ কাঁদো কাঁদো হয়ে অনেক মিনতি করে, বলে, ভাবি, পূজার চিন্তা তো খারাপ না, ও খুব ভালো মেয়ে, তুমি না করো না। কিন্তু কমলেশ তখন তার অহংকারে একেবারে অন্ধ হয়ে গেছে। কারোর কথাই তার কানে ঢোকে না। কয়েকদিন পর এই গল্পে একটা সুন্দর মোড় আসে। পূজা নিজে কমলেশের কাছে আসে, খুব নরম গলায় চোখে চোখ রেখে বলে, জেঠানি, যদি আমরা সঠিকের জন্য, অন্যের অধিকারের জন্য না দাঁড়াই, তাহলে এই দুনিয়াটা ধীরে ধীরে শেষ হয়ে যাবে। কমলেশের মনটা নড়ে ওঠে। সে পূজার কথার গভীরতা অনুভব করে। হেসে বলে, আমার বুঝতে একটু দেরি হয়, কিন্তু একবার বুঝলে আমি আর সঠিকের সঙ্গ ছাড়ি না। বুঝতেই তো পারছো, আগেকার দিনের মানুষ তো। এই বলে সে পূজার হাতে আংটিটা ফিলিয়ে দেয়। অবশেষে শাক বাজে। অরুণ আর পূজা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু বিয়ের এই ঝলমলে আলোর আড়ালে একটা বড় সমস্যা লুকিয়েছিল। বিয়ের দিন থেকেই পূজার শরীর খুব খারাপ, জ্বর, শরীর ব্যথা। সে কোনো মতে দাঁড়িয়েছিল। তারপর আসে সেই রাত, বাসর রাত। আর এই বাসর রাত নিয়ে প্রতিটা মেয়ের কিছু না কিছু স্বপ্ন থাকে। পূজারও ছিল। অরুণ ঘরে ঢোকে, কিছুক্ষণ এদিক ওদিক কথা বলার পর সে পূজার খুব কাছে চলে আসে। তার চোখে তখন শুধু একটা জিনিস, প্রেমের ক্ষুধা। পূজা কাঁপে কাঁপে গলায় বলে, অরুণ, আমার শরীর খুব খারাপ, জ্বরে পুরো শরীর জ্বলছে, প্রতিটা হাড় ব্যথা করছে, প্লিজ আজ রাতে আমরা কিচ্ছু করব না। কিন্তু অরুণের উপর তখন লালসার নেশা চেপে বসে। সে পূজার কোনো কথা শোনে না। পূজা কাঁদে, মিনতি করে, বারবার না বলে, তবু অরুণ তার শরীরের উপর চেপে বসে। সে জোর করে পূজার সাথে পানি বের করার খেলা খেলে। অরুণ পূজার মাথা বিছানার সাথে চেপে ধরে তার পানি বের করে ফেলে। এরপর সে শান্ত হয়। তবে পূজা, সে কান্না করতে থাকে। তার কতই না স্বপ্ন ছিল এই বাসর ঘর নিয়ে, কত কিছুই না ভেবে রেখেছিল মনে মনে। সেই রাতে পূজার সোনালী স্বপ্নগুলো বিছানার চাদরের সাথে পিষে যায়। সকালে যখন অরুণ বলে, আমি তো তোমার স্বামী, এটা তো আমার রাইট, বিয়ে হয়েছে তো এসব হবেই, তখন পূজার নিজেকে সামলাতে পারে না। চোখের জলে ভাসতে ভাসতে সে বলে ওঠে, রাইট? কিসের রাইট?
তুমি আমার রেপ করেছ। এই কথা শুনে অরুণের মুখ ফ্যাকাশে হয়ে যায়, কিন্তু লজ্জা পাওয়ার বদলে তার পৌরুষে আঘাত লাগে। সে রেগে চিৎকার করে পূজাকে ঘর থেকে বের করে দেয়। বাইরে এসে পূজা দেখে কমলেশ আঙিনায় দাঁড়িয়ে পাড়ার মহিলাদের সাথে কথা বলছে। কমলেশ বলছিল, মেয়েরা বোমা ফাটার থেকেও বেশি ভয় পায় তাদের ইজ্জতের তামাশা হওয়াকে। এই একটা কথা পূজার বুকে বিষের মতো বিঁধে যায়। সে বুঝে যায় এই বাড়িতে, এই সমাজে মুখ খুললে বিচার পাবে না, শুধু তার ইজ্জতের খেলা হবে। সবাই তাকে নিয়ে আজেবাজে কথা বলবে। তাই সে চুপ করে আবার ঘরে ফিরে যায়। কিন্তু অরুণের ক্ষুধা এখানে থামে না। সে আবার পূজার শরীরের ওপর জোর খাটায়। পূজা ভেতর থেকে একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। পরের দিন কমলেশ ছাদে পূজাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে, তার চোখের সেই শূন্য দৃষ্টি দেখে কমলেশের বুক কেঁপে ওঠে। সে পূজাকে তার মায়ের বাড়িতে পৌঁছে দেয়। মায়ের কাছে গিয়ে পূজা সব খুলে বলে, কিন্তু মা যা বলে তা শুনে পূজা স্তব্ধ হয়ে যায়। মা বলে, স্বামী স্ত্রীর মধ্যে এসবের তো হয়ই। বিয়ে হয়েছে, স্বামীকে সামলাতে হবে। স্বামী যখন চাইবে তখন সব খুলে মন উজাড় করে দিতে হবে। এভাবেই তো পরিবার বাড়ে। নিজের মায়ের মুখ থেকে এই কথা শুনে পূজা আর কিছু বলতে পারে না। মা আরও ইমোশনাল ব্ল্যাকমেল করে। ঘরের দারিদ্র্যের কথা তুলে পূজাকে ফিরে যেতে বাধ্য করে। পথে পূজা ওয়াশরুমের অজুহাতে অটো থেকে নেমে পালিয়ে যায়। কমলেশ তাকে অনেক খোঁজে, কিন্তু পায় না। শেষে পূজার বান্ধবীর সাহায্যে কমলেশ তাকে এক নির্জন পার্কে খুঁজে পায়। সেখানে পূজা কমলেশের সামনে সব কিছু বলে দেয়। অরুণের সেই প্রথম রাতের জোর জবরদস্তি, তার শরীরের উপর বারবার অত্যাচার, সব। কিন্তু কমলেশ প্রথমে বিশ্বাস করতে পারে না। তার অন্ধ মমতা অরুণের প্রতি সত্যের চেয়ে বড় হয়। সে রেগে পূজার গালে জোরে একটা চড় মেরে বলে, মাগি, তুই মিথ্যে বলছিস। ও আমার ছেলের মতো, আমি কোলে পিঠে মানুষ করেছি। অরুণ অমন হতেই পারে না। তারপর তাকে টেনে নিয়ে আবার বাড়িতে ফিরিয়ে আনে। কিন্তু সেই চড়ের পর কমলেশের মনের ভিতরে সন্দেহের বীজ করে যায়। সে ভাবতে থাকে, যদি মেয়েটা সত্যি বলে তাহলে হ্যানুমুনে গিয়ে পূজা আরও ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়। অরুণের চোখে আর কোনো ভালোবাসা নেই, শুধু একটা হিংস্র ক্ষুধা। পূজা যতই কাঁদে, যতই না বলে, অরুণ তার শরীরকে শুধু তার লালসা মেটানোর জিনিস বানিয়ে ফেলে। লাইক আ সেক্স ট্রয়। যত ইচ্ছে খেলো, নষ্ট হবে না। এক রাতে পূজা ভয়ে কাঁপতে কাঁপতে বাথরুমে ঢুকে দরজা আটকে দেয়। বাইরে অরুণ দরজায় ধাক্কা দিতে দিতে বলে, দরজা খোল, আমি খেলবো। পূজা কাঁদে কাঁদে বলে, আজ আমার পিরিয়ড হয়েছে, প্লিজ আজ না। অরুণের উত্তর শুনে পূজার রক্ত হিম হয়ে যায়। সে বলে, মিথ্যে বলিস না, দরজা খোল, আমি দেখব। সেই মুহূর্তে পূজার চোখ পড়ে বাথরুমে রাখা একটা ব্লেডে। পরের দিন সকালে পুরো বাড়িতে হইচই পড়ে যায়। পূজা হাসপাতালে, তার অবস্থা খুব খারাপ। ডাক্তার কমলেশকে আলাদা করে বলে, তার গোপন জায়গাগুলোতে ব্লেড দিয়ে গভীরভাবে কাটা হয়েছে, অনেক রক্ত বেরিয়েছে। এই কথা শুনে কমলেশের পুরো শরীর কেঁপে যায়। সে বুঝতে পারে পূজা কি ভয়ঙ্কর যন্ত্রণায় গিয়েছিল যে নিজের শরীরে এত বড় আঘাত করতে বাধ্য হয়েছিল। সেই রাতে কমলেশ নিজে বাথরুমে গিয়ে সেই ব্লেড হাতে নেয়, নিজের ত্বকের ওপর ছোঁয়ায়, কিন্তু সামান্য ছোঁচালো অনুভূতিতেই তার হাত কেঁপে যায়। সে ব্লেড ফেলে দিয়ে কাঁদতে থাকে। সেই মুহূর্তে সে প্রথমবার অনুভব করে একটা 21 বছরের মেয়ে কতটা যন্ত্রণা আর ভয়ের মধ্যে দিয়ে গেলে নিজেকে এভাবে শাস্তি দিতে পারে। এরপর কমলেশের মধ্যে একটা বড় পরিবর্তন আসে। সে পূজার পাশে দাঁড়ায়, পরিবারের সবাইকে সত্যটা বলে। কিন্তু অরুণের বাবা বলে, যে অপরাধ হয়নি তার জন্য আমি আমার ছেলেকে জেলে পাঠাবো না। আমার ছেলেটা অমনটা করতেই পারে না। শেষ পর্যন্ত কমলেশ একাই লড়াই করে। সে পূজাকে সাহস দেয়। একদিন অনুষ্ঠানে কমলেশ সবার সামনে বলে, আজ থেকে এই বাড়ির কোনো মেয়ের সাথে তোর কোনো সম্পর্ক থাকবে না। আমরা মরলে গঙ্গা জল দেওয়ার অধিকারও তোর থাকবে না। পিঙ্কির বিয়ে হলে তার ডুলি কাঁধে তোলার হকও তোর থাকবে না। অরুণ ভেঙে পড়ে, কিন্তু পূজা শান্ত গলায় বলে, যতদিন না আমার মতো মেয়েদের জন্য আলাদা আইন হবে আমি অপেক্ষা করব। আর যেদিন আইন হবে সেদিন আমি নিজে তোকে থানায় নিয়ে যাব। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। তাহলে চুপ করে থাকা মানে সমর্থন করা। যদি তোমার ঘরে, তোমার আশেপাশে এমন কোনো মেয়ে থাকে যে চিৎকার করতে চায় কিন্তু পারছে না, তাহলে তুমি তার গলা হয়ে উঠবে তো? কারণ নীরবতা সবচেয়ে বড় শত্রু। যদি গল্পটা তোমার বুকে নাড়া দিয়ে থাকে তাহলে এখনই লাইক করে দাও। কমেন্টে লিখে জানাও তুমি কমলেশের জায়গায় থাকলে কি করতে। আর এমন সত্যি গল্প, সাহসী গল্প পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকন টিপে দাও। আজকের জন্য এখানেই শেষ। যত্নে থেকো, নিজের আর চারপাশের মেয়েদের যত্ন নিও।